সার্জিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু খুব যে কমন তা নয়। আমি আমার সার্জিক্যাল প্র্যাকটিসে আজ অব্দি প্যারাথাইরয়েড অপারেশন করিনি, কিন্তু আবার দেখা গেছে যারা প্যারাথাইরয়েড রেগুলার বেসিসে করে তাদের কাছে কেসগুলো ঠিক চলে যায়। ঠিক আছে, প্যারাথাইরয়েডের দু তিনটে জিনিস বেসিক্যালি আমার জানতে হয়। কত রকম হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, প্যারাথাইরয়েডের অ্যানাটমি, ফিজিওলজি। কারণ during surgery the most important thing is to find out or locate the parathyroid glands. ওকে, সেগুলো নিয়ে অনেক কিছু আস্তে আস্তে ধীরে ধীরে ডিসকাশন হবে। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস এর একটা অদ্ভুত জিনিস হচ্ছে inferior parathyroid glands and thymus arise from the third pharyngeal pouch, whereas the superior parathyroid glands arise from the fourth pharyngeal pouch. That means effectively embryogenically the superior ones are actually the inferior ones, or the inferior ones are actually the superior ones. Clear? Second হচ্ছে কি, they usually develop between 5th to 12th weeks of gestational life. আর ব্লাড সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। ওকে, নেক্সট, এই যদি আমি নর্মাল দেখি, দ্য থিং ইজ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশনে প্রচুর ভেরিয়েবিলিটি আছে। There is a lot of variation in the location of the parathyroid glands, but symmetry is maintained between two sides. যদি ব্যাপারটা কি বলতে চাইলাম, ধর রাইট সুপিরিয়র প্যারাথাইরয়েড আমার যে লেভেলে থাকবে, লেফটটাও সেই জায়গাতেই থাকবে। তোর এর রাইট আর এর রাইট এক জায়গায় নয়, বা এর সুপিরিয়র এক জায়গায় হয়তো নেই, এটা যে জায়গায় আছে তার থেকে এটা অন্য জায়গায় আছে, কিন্তু এর দুটো সুপিরিয়রই একই জায়গায় আছে দুদিকে, এর দুটো সুপিরিয়রই কিন্তু দুদিকে আছে এক জায়গায়। বাট দিস টু প্লেসেস মে নট বি সিমিলার। কথাটা বোঝাতে পারলাম? They maintain symmetry, but their position is variable, and this applies for both superior and inferior. এবার যদি সুপিরিয়রের লোকেশনটা করি, দেখি most commonly 56% is related to lower pole of thyroid gland, 28% is in the thymic tract, mediastinal। দেখ বড় বড় বইতেও বানান ভুল করে, দেখ বড় বড় বইতেও বানান ভুল করে, বইয়ের ছবি আমি দিয়েছি। মিডিয়াস্টাইনাল হচ্ছে 9%। ক্লিয়ার? এইটা হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন। এরপর আর সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইন্টারসেকশনের ওখানে সবচেয়ে বেশি থাকে, 77% ক্ষেত্রে। কি বললাম? রিলেটেড টু আপার পোল অফ থাইরয়েড 11%। যারা আপার পোলের সঙ্গে রিলেটেড তার দুদিকই কিন্তু আপার পোলের রিলেটেড। এটা কিন্তু হয় না যে রাইট সাইডটা আপার পোল, লেফট সাইডটা সুপিরিয়র ইনফিরিয়র থাইরয়েড আর্টারি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইন্টারসেকশন। এটা কিন্তু ইউজুয়ালি হয় না। কথাটা মনে থাকবে? The location varies, but the symmetry is usually maintained. Okay, next. মেন কাজ কি প্যারাথাইরয়েডের? সিরাম ক্যালসিয়াম হিমোস্ট্যাসিসকে মেনটেন করা, সিরাম ক্যালসিয়াম লেভেল বজায় রাখা। একটা 84 অ্যামাইনো অ্যাসিড পেপটাইড হরমোন বার করে, দ্যাট ইজ ক্লিভড ইনটু টু, একটা ইনঅ্যাক্টিভ সি টার্মিনাল আর অ্যাক্টিভ টার্মিনালটাকে বলা হয় এন টার্মিনাল। এগুলো তোরা ফিজিওলজিতে সবাই পড়ে এসছিস। হাফ লাইফ হচ্ছে 3 থেকে 5 মিনিট। Calcitonin is secreted by parafollicular or C cells of the thyroid, which is the natural antagonist of parathyroid hormone. Okay? এগুলো সব ফিজিওলজিতে পড়ে এসছিস, নতুন করে কিছু শুনছিস না। তো মনে ছিল? মনে ছিল? সব ভুলে গেলে চলবে? আচ্ছা, এরপর নেক্সট, প্যারাথাইরয়েড ফিজিওলজিটা কিভাবে মেনটেন হয়? সিরাম ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যদি বাড়ে কমে, তার উপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভেটেড হয়ে প্যারাথাইরয়েড হরমোন বার করে। কি দাঁড়ায়? যদি বাড়ে তাহলে প্যারাথাইরয়েড কমবে, যদি কমে তাহলে প্যারাথাইরয়েড হরমোন বাড়বে। ওকে,
যখন প্যারাথাইরয়েড হরমোন এলে কি করবে, অ্যাক্টিভেটস ভিটামিন ডি, দ্যাট অলসো প্রমোটস রেনাল টিউবুলার অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম ইজ অলসো মোবিলাইজড ফ্রম দ্য বোনস, তার থেকে সিরাম ক্যালসিয়াম বাড়ে। সিরাম ক্যালসিয়াম যেই বাড়লো ওটা আবার গিয়ে প্যারাথাইরয়েড হরমোনকে ইনহিবিট করলো। ক্লিয়ার? গ্ল্যান্ড। দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম। নেক্সট, তার মানে কি কি কাজ ভাবে করলো, একটা হচ্ছে ইনক্রিজড রেনাল টিউবুলার অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, ইনক্রিজড অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি, আর একটা হচ্ছে increased turnover of calcium from bone matrix. তিনটে মেকানিজমে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম হিমোস্ট্যাসিস মেনটেন করে, বা হোমিওস্ট্যাসিস বলাটা বেটার। ওকে, এবার প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, usually due to a solitary adenoma in the parathyroid gland. Usually due to a solitary adenoma in the parathyroid gland. তার মানে প্রাইমারি রোগটা প্যারাথাইরয়েডে, তার জন্য এটার নাম প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। 2 থেকে 4% পেশেন্টের ডাবল অ্যাডেনোমা আছে, মানে একাধিক গ্ল্যান্ডে অ্যাডেনোমা থাকতে পারে। ওকে, ইউজুয়ালি সলিটারি অ্যাডেনোমা ইনভলভ সলিটারি গ্ল্যান্ড, ডাবল অ্যাডেনোমা থাকে। Multiglandular disease is seen in approximately 15% patients, usually sporadic, আর মেন 1 বা টাইপ 2 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। মাল্টিপল এন্ডোক্রিন নিওপ্লাসিয়া, কোথায় পড়েছিস? কোথায় পড়েছিস? প্যাথোলজিতে পড়িসনি? পড়েছিস? পিটুইটারি, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, 3P পড়েছিলি? টুপি পরার মতো কিছু হয়নি বাবা, টুপিটা খোল, টুপিটা খোল, টুপি পরার মতো কিছু হয়নি ক্লাসে। বেয়ার মিনিমাম এটিকেট আছে ক্লাসরুমে। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম আমার কি নিয়ে প্রেজেন্ট করে। একটু আগে আমরা কি দেখলাম, হাইপার ক্যালসিমিয়া হলে প্যারাথাইরয়েড হরমোন কমে যাবে, একটু আগে তাই দেখলাম তো। সিরাম হাইপার ক্যালসিমিয়া যদি হয়, সিরাম ক্যালসিয়াম যদি বাড়ে, প্যারাথাইরয়েড গেটস ইনহিবিটেড আর প্যারাথাইরয়েড হরমোন গেটস ইনহিবিটেড, এটা এখানে হবে না। অ্যাডেনোমা থেকে প্যারাথাইরয়েড বেড়েই চলেছে, সেই ক্যালসিয়ামকে বাড়িয়েই চলেছে, কিন্তু অ্যাডেনোমা তো আর ইনহিবিট হচ্ছে না, রিসেপ্টরের গন্ডগোল থাকছে, ওটা আরো বেড়ে চলেছে। তার মানে the classical feature is দুটোই প্রেজেন্ট। ওকে, দুটোই প্রেজেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের সিমটম হচ্ছে ভেগ, ফ্যাটিক, মাসল উইকনেস, ডিপ্রেশন, এই জাতীয় ভেগ সিমটমস, যে আমার এমন কোনো সিমটম নেই যেটা দিয়ে আমি বলবো না এই পেশেন্টের হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর বেশিরভাগ ক্ষেত্রেই এর ডায়াগনোসিস হয় ইনসিডেন্টালি, মানে পেশেন্টস আর এসিমটোমেটিক। বোন ডেন্সিটোমেট্রি করে, বোন স্ক্যান বা ডেক্সা স্ক্যান করে হঠাৎ ধরা পড়লো সেরামকে হাইপার ক্যালসিমিয়া রয়েছে, তখন হাইপার ক্যালসিমিয়া কেন কেন খোঁজ বেরোলো এটা আছে। আর সিমটোমেটিক যে পেশেন্ট গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি পেশেন্ট যেটা আসে সেটা হচ্ছে কিডনি স্টোন। এছাড়া আর কি হয়, ইনক্রিজ সিরাম মোবিলাইজ, ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোনস বলেছিলাম একটা মেকানিজম অফ অ্যাকশন। যদি তাই হয় তাহলে অস্টিওপিনিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, মহিলারা তাই নিয়ে প্রেজেন্ট করতে পারে। ওকে, আর অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা, এটা কি হয়, ইনক্রিজ ক্যালসিয়াম রিসর্পশন ফ্রম বোনস হয়, তার জন্য বোনসের মধ্যে সিস্ট লাইক ক্যাভিটি বেরিয়ে আসে। ওকে, একে বলে অস্টিয়াইটিস। আর দিস লিডস টু ইনক্রিজড রিস্ক অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারস। ট্রিভিয়াল ট্রমাতে ফ্র্যাকচারের চান্স বেড়ে যায়, বোন যদি দুর্বল হয়ে যায় ফ্র্যাকচারের চান্স বেড়ে যায়। ওকে, এইগুলো নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তবে আজকালকার দিনে এটা খুব একটা বেশি দেখা যায় না। আরেকটা জিনিস, এক্সরে করলে ডিস্টাল টেপারিং অফ ক্লাভিকলস আর সল্ট পেপার ইরোশনস ইন স্কাল দেখা যেত আগে। নেক্সট, মে প্রেজেন্ট উইথ প্যানক্রিয়াটাইটিস আর ব্যান্ড কেরাটোপ্যাথি।
থাকতে পারে কিছু কিছু পেশেন্টে, আর রেয়ারলি প্রেজেন্ট উইথ হাইপারক্যালসেমিক ক্রাইসিস, যার জন্য টিপিক্যাল বলা হয় বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস উইথ সাইকিক ওভারটোনস। বোন পাতলা, পেটের পাথর, পেট ব্যথার জন্য একটু গো গো করবে, আর তার সঙ্গে একটু সাইকিয়াট্রিক চেঞ্জেস থাকবে। দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। ওকে, টিপিক্যাল প্রেজেন্টেশন। তাহলে ইন এ নাটশেল প্রেজেন্টেশনে কি দাঁড়ালো? মেজরিটি আর এসিমটোমেটিক। বোন ডেন্সিটোমেট্রি করতে গিয়ে যখন হাইপারক্যালসেমিয়া বেরোয় তখন তার ওয়ার্কআপ করতে গিয়েই বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ধরা পড়ে। আর যারা সিমটোম্যাটিক হয় তাদের মধ্যে কমনেস্ট কি থাকে? কিডনি স্টোন থাকে, এছাড়া লস অফ বোন ডেন্সিটি থাকতে পারে, অস্টিয়াইটিস, ফাইব্রোসিস সিস্টিকা থাকতে পারে। ওকে, এই হচ্ছে কমন প্রেজেন্টেশন। ওকে, নেক্সট। এবার আমার হাইপার ক্যালসিমিক ক্রাইসিস কাকে বলবো? যদি ক্যালসিয়াম লেভেল 3.5 মিলিমোল পার লিটার or more than 14 milligram per deciliter থাকে। এই পেশেন্টগুলো প্রেজেন্ট করে উইথ অ্যাকিউট কনফিউশন, ভমিটিং, অ্যানিউরিয়া অ্যান্ড ডিহাইড্রেশন নিয়ে। হাইপারক্যালসেমিক ক্রাইসিস 3.5 মিলিমোল পার লিটার অথবা 14 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে ডেফিনেশন। যদি এদেশে প্র্যাকটিস করিস 14টা মনে রাখবি, আর যদি বিলেত বা আমেরিকায় যাস 3.5 মিলিমোল পার লিটারটা মনে রাখতে হবে। ওদেশে গেলে আমি খেতে পেতাম না, কারণ ব্লাড সুগারও মিলিমোল পার লিটারে আমি বলতে পারবো না। বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কি হচ্ছে? ইসিজিতে পাবো প্রলং পিআর ইন্টারভাল উইথ এ শর্টেন্ড কিউআর ইন্টারভাল, আর অ্যারিথমিয়া থাকতে পারে। ক্যালসিয়াম যদি 4.5 মিলিমোল পার লিটারের বেশি যায় তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট অবধি হতে পারে। ক্লিয়ার? নেক্সট, এবার প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের ডিডি কি? যে কারণে হাইপারক্যালসিমিয়া হতে পারে তারাই ডিডি। তাহলে এন্ডোক্রিন কি কি কারণে হাইপারক্যালসিমিয়া হতে পারে? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ছাড়া থাইরোটক্সিকোসিস, ফিওক্রোমোসাইটোমা, রেনাল ফেলিওর হতে পারে। রেনাল ফেলিওরে কি হয়? সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এমনকি তার টারশিয়ারিও হতে পারে। এছাড়া স্কেলিটাল মেটাস্ট্যাটিক ডিজিজ, মাল্টিপল মায়োলোমা সবই হতে পারে। এক্সেস ভিটামিন ডি ইনজেকশন, ভিটামিন এ ইনটক্সিকেশন, এই চারটার মধ্যে বোঝার কিছু নেই। মুখস্থ করবে পরীক্ষার আগে, পরীক্ষা দিয়ে বেরিয়ে ভুলে, পরীক্ষায় যদি আসে বমি করবে, পরীক্ষা দিয়ে ফিরে ভুলে যাবে। ঠিক আছে? নেক্সট, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস ইজ বায়োকেমিক্যাল। সিরাম ক্যালসিয়াম বেশি, তার সঙ্গে সিরাম প্যারাথাইরয়েড হরমোন বেশি, এই দুটো যখন বেশি থাকবে তখনই আমি তাকে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম বলতে পারি। ঠিক আছে? স্টেথোস্কোপ বসিয়ে বা গলা টিপে বিরাট কোনো লাভ নেই। ঠিক আছে? আর কি পাবো? লো ফসফেট লেভেল পাবো ইন সেটিং অফ নর্মাল সেরাম ক্রিয়েটিন এন্ড ভিটামিন ডি লেভেল। 24-hour urinary excretion of calcium may be elevated. Clear? আর 24-hour urinary calcium করতে হবে to exclude the presence of the rare condition called familial hypocalciuric hypercalcemia. হতেই পারে কিডনিতে আমার ও ক্যালসিয়াম যতটা বেরোবার কথা বেরোতে পারছে না, দ্যাট ইজ হাইপোক্যালসিউরিক হলো। কিডনি যদি ক্যালসিয়ামকে বার করতে না পারে তাহলে আমার সেরাম ক্যালসিয়াম বাড়বে। দ্যাট ইজ এ ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। দিস ইজ এ রেয়ার জেনেটিক কন্ডিশন। এইটাকে এক্সক্লুড করার জন্য 24-hour ইউরিনারি ক্যালসিয়াম করতে হবে। বড় কঠিন না রে নাকি? তোকে এরকম বোকা বোকা মুখ করে তাকিয়েছিস কেন? তোকেই বলছি। এরকম দেখে মনে হচ্ছে ডিস্ট্রেসড ফেসিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস,
যে সমস্ত পেশেন্টের কনকমিটেন্ট বোন ডিজিজ আছে তাদের সেরাম অ্যালকালাইন ফসফেটেস মে বি এলিভেটেড। নেক্সট, এবার হচ্ছে লোকালাইজেশন। প্যারাথাইরয়েডটা কোথায়? আগেকার দিনে বলতো the only localization test you need is a good parathyroid, an experienced parathyroid surgeon. সে ঠিক খুঁজে বার করে দেবে। ব্যাপারটা হচ্ছে এত জায়গায় তো থাকতে পারে, এবার আমি তাহলে এতটা কেটে খুঁজে বেড়াই কোথায় আছে প্যারাথাইরয়েডটা। আজকের দিনে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আজকের দিনে নানা রকম টেস্ট করে এক্সাক্ট লোকেশনটা বার করে নিয়ে সেই জায়গাটায় ফোকাসড কাটাটাই হচ্ছে রেকমেন্ডেড। আমার গলা নয় যে আমি যা ইচ্ছা তাই কেটে দেবো, এটা অন্য একটা লোকের গলা। তাহলে আমি কি কিভাবে করতে পারি? একটা হচ্ছে নন ইনভেসিভ, একটা হচ্ছে ইনভেসিভ। নন ইনভেসিভে আমি করতে পারি সিস্টেমিক স্ক্যান, ইউএসজি আর 4D সিটি। ওকে, আর নন ইনভেসিভে কি করতে পারি? ইউএসজি আর সিটি গাইডেড এফএনএসি উইথ কনকমিটেন্ট প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড অ্যাঞ্জিওগ্রাফি, সিলেক্টিভ ভেনাস স্যাম্পলিং ফর প্যারাথাইরয়েড গ্রেডিয়েন্ট। তাহলে আমাকে লোকালাইজ করতে হবে, কি বললাম একটু আগে, 15% ক্ষেত্রে মাল্টিগ্ল্যান্ডুলার ডিজিজ, 2 to 4% ক্ষেত্রে ডাবল অ্যাডেনোমা থাকতে পারে, ইউজুয়ালি সলিটারি অ্যাডেনোমা। কিন্তু চারটে তো আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, রাইট সুপিরিয়ার না রাইট ইনফিরিয়ার না লেফট সুপিরিয়ার না লেফট ইনফিরিয়ার, কোনটা দায়ী সেটা বার করতে হবে 1 নম্বর। আর সেটা দায়ী হলো সেটা আছে কোথায় সেটাও বার করতে হবে। এই লোকালাইজেশন স্টাডিগুলো আমাকে করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে লোকালাইজেশন স্টাডির জন্য ইনভেসিভ, সিস্টেমিক স্ক্যান, ইউএসজি, 4D সিটি। আর মোটামুটি দেখ, তুই যে মোমেন্টে ইনভেসিভে যাচ্ছিস এই জিনিসগুলো ইউএসজি ও সিটি গাইডেড এফএনএসি উইথ কনকমিটেন্ট প্যারাথাইরয়েড আছে, যে জায়গাটা আমি পাচ্ছি সেই জায়গা থেকে আমি টেনে প্যারাথাইরয়েড হরমোন চেক করব। ওকে, নেক্সট ট্রিটমেন্ট হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের হচ্ছে সার্জারি। কি কি? টোটাল প্যারাথাইরয়েডেক্টমি, সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি করা যেতে পারে, ফোকাসড প্যারাথাইরয়েডেক্টমি। ফোকাসড প্যারাথাইরয়েডেক্টমিতে আমি ইনভলভড গ্ল্যান্ডটা আইডেন্টিফাই করে বাদ দেবো। টোটাল প্যারাথাইরয়েডেক্টমিতে আমি 4টে গ্ল্যান্ডই বাদ দেবো। ওকে, আর থাইমেকটমি করব যদি মেন টাইপ 1 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। ক্লিয়ার? অল সিম্পটোম্যাটিক পেশেন্ট শুড বি অফার্ড সার্জারি। ওকে, নেক্সট, এবার প্রশ্ন হচ্ছে কাদের আমি অপারেশন করব। কি বললাম? অল সিম্পটোম্যাটিক পেশেন্ট শুড বি অফার্ড সার্জারি। কিন্তু তার আগে কি বলেছি? মেজরিটি পেশেন্টস আর অ্যাসিম্পটোম্যাটিক। তাহলে কি অল অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্টসকেও আমি সার্জারি করব না? তারও কিছু গাইডলাইন আছে। গাইডলাইনটা কি? সিরাম ক্যালসিয়াম আপার নর্মাল লেভেলের থেকে মোর দ্যান 1 মিলিগ্রাম পার ডেসিলিটার বেশি। যদি আপার নর্মাল লিমিট 10 হয়, 11 বা তার বেশি। যদি তোর রিএজেন্টে আপার নর্মাল লিমিট 12 হয়, 13 বা তার বেশি। ক্লিয়ার? এইটা হচ্ছে নাম্বার 1। স্কেলিটালে যদি দেখি আমার ডেক্সা স্ক্যানে টি স্কোর কমে যাচ্ছে, মানে বোন থিনিং বেশি হচ্ছে, তাহলে আমাকে সার্জারি অফার করতে হবে। এরপর কি করতে পারি? রেনাল ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কমে যাচ্ছে, তার জন্য আমি করতে পারি সার্জারি। তার কারণ আমার যদি প্রলং ওই জায়গা থেকে ক্যালসিয়াম রিসর্পশন হতে থাকে, আমার রেনাল ফেলিয়ারে পেশেন্ট যেতে পারে। কাজে এনি সাইন অফ রেনাল জিওপার্ডি পেশেন্ট শুড বি অফার্ড সার্জারি। আর 50-এর কম বয়স হলে অবশ্যই করব। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো? সিমটোম্যাটিক হলে আমার আর কোনো প্রশ্ন নেই, পেশেন্টের প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, আমি অপারেশন করব। প্রশ্ন হচ্ছে এসিমটোম্যাটিক হলে সিরাম ক্যালসিয়ামের একটা কাট অফ ভ্যালু আছে, তার থেকে মোর দ্যান 1 মিলিগ্রাম পার ডেসিলিটার বেশি হলে করব।
আমার যদি বোন ডেন্সিটি কমতে থাকে বেশি অন ডেক্সা স্ক্যান তাহলে করব, আমার যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কমে যায় তাহলে করব, আর বয়স 50-এর কম হলে করব। ক্লিয়ার? ওকে, নেক্সট। এই হচ্ছে বেসিক্যালি এই যে জিনিসটা ডিসকর্ড্যান্ট ইমেজিং আর কনকর্ড্যান্ট ইমেজিং। হোয়াট ইজ ডিসকর্ড্যান্ট ইমেজিং আর কনকর্ড্যান্ট ইমেজিং? আমি কি বললাম? লোকালাইজেশন স্টাডি করব, স্টাডি করে ডিসকর্ড্যান্টে আমি পরিষ্কার বুঝতে পারছি না কোনটা অপরাধ, সেক্ষেত্রে আমি 4D সিটি করব, তাতেও বুঝতে পারলাম না, ফোরগ্ল্যান্ড এক্সপ্লোরেশন করব, অথবা প্রি অপ মার্কিং উইথ আলট্রাসোনোগ্রাফি, অথবা মিনিমালি ইনভেসিভ প্যারাথাইরয়েডেক্টমির কথা ভাববো। আর কনকর্ড্যান্ট ইমেজিং মানে যেখানে আমার ইমেজ আর রেজাল্ট ট্যালি করছে, সেক্ষেত্রে আমি ফোকাসড করব, মিনিমালি ইনভেসিভ ফোকাসড প্যারাথাইরয়েডেক্টমি করব। এবার বোঝা গেল টোটাল আর ফোকাসড প্যারাথাইরয়েডেক্টমির ডিফারেন্সটা কোথায়? যেখানে আমি প্রি অপারেটিভ লোকালাইজেশন স্টাডি নিয়ে কালপ্রিট প্রপার ধরতে পারছি। এই যেমন ধর কভারে কি হলো? আচ্ছা, ডক্টর মৌমিতা আমাদের উদ্ধার করে দেবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই ধর তোদের এখান থেকে কেউ যদি এখন বেড়ালের ডাক ডাকিস, আমি যদি স্পট করতে পারি কে করেছি সেটাকে ধরে বার করবো, যদি স্পট করতে না পারি এই সাইডের সব কটাকে ধরে বার করে দেবো, তাই তো? প্যারাথাইরয়েডও তাই। তোরা কোনদিন করিস না? আমরা করতাম স্কুল লাইফ, কলেজ লাইফে, স্কুল লাইফে। আমরা খুব একটা শান্তশিষ্ট ছিলাম না, শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরেরটাই চ। এবার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। কাদের করব? টু দোজ পেশেন্টস হু আর আনফিট ফর সার্জারি, যাদের অপারেশন করতে গেলে পটল তোলার চান্স খুব বেশি, তাদের আমি করব না। যাদের সার্জিক্যাল ইন্টারভেনশন ফেল করেছে, মানে আমি একটাকে ধরে সেটা বার করে দেখলাম ছাড়লো না, মানে আমার গোদা আইডেন্টিফিকেশনে ভুল ছিল, বুঝতে পারছিস? 3 নম্বর হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট অফ প্যারাথাইরয়েড কার্সিনোমা হয়েছে, অ্যাডিনোমাটা কার্সিনোমায় চলে গেছে এবং মেটাস্ট্যাটিক, কিছু করার নেই। এদের আমি কি কি করতে পারি? বেসিক্যালি বোন ডেন্সিটি ইনক্রিজ করার ব্যবস্থা করা, বিসফসফোরেট দিয়ে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমিয়ে দাও, এই হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। ওকে, যাদের আমি সার্জারি করে সারাতে পারবো না তাদের এই প্যালিয়েটিভ মেডিকেল ম্যানেজমেন্ট দেব। এজেন্ট হচ্ছে বিসফসফোনেটস। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইন পোস্টমেনোপজাল ওমেন অফেন হেল্পস, আর ক্যালসিমাইমেটিক্স লাইক সিনাক্যালসেট। এরা কি করে? এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য প্যারাথাইরয়েড সিক্রিশন কমে। ক্যালসিমাইমেটিক্স লাইক সিনাক্যালসেট। আমি যখন পাস করেছিলাম এই ওষুধগুলো বেরোয়নি, তোদের পড়াতে গিয়ে আমাকে আবার এগুলো কষ্ট করে পড়তে হচ্ছে। কি স্যাড কেস বল দেখিনি। আমি যখন পাস করেছি 30 বছর আগে, তখন এগুলোর নাম কেউ শোনেনি, বুঝেছিস? কি বিপত্তি আমাদের, হ্যাঁ বিপত্তি না? তোদের পাল্লার পর আমাকেও পড়তে হচ্ছে, ভেরি স্যাড। এরপর আর কি কি করতে পারি? হাইপার ক্যালসেমিক ক্রাইসিস হলে কি বলেছিলাম? ডিহাইড্রেশন নিয়ে আসতে পারে, অ্যাকিউট কনফিউশন নিয়ে আসতে পারে। তাহলে অ্যাগ্রেসিভ ডিহাইড্রেশন করো, ডিহাইড্রেশন থাকলে ডিহাইড্রেট করে দাও। ইউরিনারি আউটপুটের টার্গেট হচ্ছে 100 ml per hour, ঠিক আছে? তারপর লুপ ডাইউরেটিক্স লাইক ফ্রুসেমাইড দিয়ে দাও, ক্যালসিয়াম বার করে দেবে। বিসফসফোনেট দাও আর ক্যালসিটোনিন দাও। ক্যালসিটোনিন দিলে প্যারাথাইরয়েড হরমোন কমে যাবে, বিসফসফোনেট হচ্ছে বোন রিসরপশন কমিয়ে দেবে। ক্লিয়ার?
আর বেশি করে ফ্রুসেমাইড দাও, ল্যাসিক্স পরে এসছিস, কি করে ক্যালসিয়াম বার করে দেয়, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বার করে দেয়, ক্যালসিয়াম বেরিয়ে যাবে, কিন্তু তার আগে হাইড্রেট করতে হবে। ডিহাইড্রেশন কারেক্ট না করে আমি যদি এটা দিই তাহলে আরো কেলেঙ্কারি হবে। ঠিক আছে, ওকে নেক্সট, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এর আরেক নাম রেনাল হাইপার প্যারাথাইরয়েডিজম। কেন? এটা হয় ইন কিডনি ডিজিজে। ইউজুয়ালি পেশেন্টের কি হয়, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া থাকে। কি দাঁড়ায়, এই সমস্ত পেশেন্টের বায়োকেমিক্যালি লো আর নর্মাল সেরাম ক্যালসিয়াম থাকে, তার সঙ্গে এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন থাকে, ফসফেট লেভেল বেশি থাকে। কেন এই জিনিসটা কেন হয়? ডিরেঞ্জ ক্যালসিয়াম হিমোস্টাসিস হয় ইন ক্রনিক রেনাল ফেলিওর বা ইউরিমিক পেশেন্টস। তার রেসপন্সে প্যারাথাইরয়েড হরমোন সিক্রিশন বাড়ে। দ্যাট ইজ দ্য কজ অফ সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তার মানে কি, বেসিক্যালি কম ক্যালসিয়ামের জন্য আমার প্যারাথাইরয়েড বাড়ছে। আগেরটা কি পড়েছিলাম প্রাইমারিটায়, প্যারাথাইরয়েড এবং ক্যালসিয়াম দুটোই বেশি, এটা ক্যালসিয়াম কম প্যারাথাইরয়েড বেশি। ওকে, এবার হচ্ছে তাহলে আমার যদি ক্যালসিয়াম কম থাকে, প্যারাথাইরয়েডকে কন্টিনিউয়াস বেশি কাজ করতে হয়, তখন কি হবে, একটা সময় এসে প্যারাথাইরয়েড উইল শো হাইপারপ্লাসিয়া। এতে প্রাইমারিলি অপারেশন করে কোনো লাভ নেই। ক্লিয়ার? অপারেশন করে প্রাইমারি ট্রিটমেন্টের অপারেশন নয়, এর কাজ হচ্ছে ট্রিট দ্য কজ। তার মানে রেনাল ট্রান্সপ্লান্ট করো, কিডনি ঠিক হয়ে গেলে এটা আপনি ঠিক হয়ে যাবে। একমাত্র যদি অনেক কিছু দিয়ে দেখা যায় যে কিছুতেই কিছু করা যাচ্ছে না, তখন ডেসপারেশন হিসেবে সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি করা যেতে পারে। নেক্সট, আরেকটা কন্ডিশন আছে, তাকে বলে ক্যালসিফাইল্যাক্সিস। একে বলে ক্যালসিফিকেশন লিখে ফেলেছি, ভুল হয়েছে, ওটা হবে ক্যালসিফিক ইউরিমিক আর্টেরিওলোপ্যাথি। ক্যালসিফিক ইউরিমিক আর্টেরিওলোপ্যাথি কি হয়? Disseminated calcification occurs leading to vascular calcification and skin necrosis. Painful pruritus lesions, cutaneous lesions, mainly in lower extremities. এই জায়গাটায় আস্তে আস্তে কি হয়, ইস্কিমিক নেক্রোসিস হয়ে ইনফেকশন হয়ে ডেথের দিকে চলে যায় পেশেন্ট। Most patients have elevated serum calcium into phosphate product. Serum parathyroid hormones are not extremely high. Prognosis is poor, 87% mortality. এই পেশেন্টের দরকার আর্জেন্ট প্যারাথাইরয়েডেক্টমি। এই পেশেন্টের আর্জেন্ট প্যারাথাইরয়েডেক্টমি দরকার। ক্লিয়ার? সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে যদি আমার এই ক্যালসিফাইল্যাক্সিস নিয়ে পেশেন্ট আসে, দ্যাট ইজ ক্যালসিফিক ইউরিমিক আর্টেরিওলোপ্যাথি। ক্লিয়ার? বোঝা গেল? বড় জটিল। নেক্সট, এই যে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কখন আমি করব, যদি প্যারাথাইরয়েড কন্টিনিউয়াসলি প্রচন্ড বেশি থাকে, মোর দ্যান 500 পিকোগ্রাম পার ml, হাইপার ফসফেটিমিয়া হয়ে যায় বা হাইপার ক্যালসিমিয়া প্রচন্ড বেশি হয়, which is refractory to medical management, তখনই আমি সার্জারির কথা ভাবতে পারি। ইউজুয়ালি দরকার পড়ে না। এর আরেক নাম কি বলেছি, রেনাল হাইপার প্যারাথাইরয়েডিজম। ট্রিট দ্য রেনাল ফেলিয়ার। ওকে, নেক্সট, টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা হচ্ছে কিরকম, একটা পেশেন্টের সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ছিল, আমি তার রেনাল ট্রান্সপ্লান্ট করলাম। এবার তো তার হাইপার প্যারাথাইরয়েডিজম চলে যাওয়ার কথা। প্রবলেমটা হয়ে গেল, দেখা গেল রেনাল ট্রান্সপ্লান্ট হলো, কিডনি ঠিক হয়ে গেল,
কিন্তু ওই যে যতদিন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ছিল তো ওটা থাকতে থাকতে একটা অটোনমিক্যালি একটা বড়সড় হাইপারপ্লাসিয়া একটা পারসিস্টেন্ট হাইপার প্যারাথাইরয়েডিজম হিসেবে ডিল করে স্টে করে গেল। দ্যাট ইজ কল্ড টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ক্লিয়ার? বেসিক্যালি যে ফিডব্যাকের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের জন্য সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমটা হয় সেটা চলতে চলতে হাইপারপ্লাসিয়া হয়ে সেটা পারসিস্ট করে গেছে ইভেন আফটার রিমুভাল অফ দ্য স্টিমুলাস। দিস ইজ টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম এর ট্রিটমেন্ট সার্জারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কখন করব? সাবঅ্যাকিউট সিভিয়ার হাইপার ক্যালসিমিয়া হলে করব, ইম্পেয়ার্ড গ্রাফট ফাংশন হলে করব, নোডুলার হাইপারপ্লাসিয়া অফ দ্য প্যারাথাইরয়েডস হলে করব। ওকে ওকে, ফিনিশ। চলো।